নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম চিঠি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প চিঠি। আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে, এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য, তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি। আজই বিশেষ করে বলছি এজন্যে যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল। দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদেরই এক সভায়। সমস্ত ভারতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহা সম্মেলনে। আমিও সেখানে যাব। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলেমিশে একত্রে যাব। মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ। এক বন্ধুর চিঠি কাল পেয়েছি, তিনি আমাদের সঙ্গেই যাবেন সস্ত্রীক। আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই। গ্রামেই থাকি, সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ, ছায়া ভরা লতা বিতান। সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব। পথে পড়বে কাশী, এলাহাবাদ, কানপুর, ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি। ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পুণ্যভূমিতে। ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাঁটার ফুলের শীষ উঁচু হয়ে আছে। ভুরভুর করছে সুবাস শরতের বাতাসে। এবার বর্ষা বেশি, রোজ লেগেই আছে বৃষ্টি। রাস্তাঘাটের কাদা শুকুতেই চায় না। ভাবছি এখানে প্রত্যাসন্ন শরতের অপূর্ব শ্যাম শোভা ছেড়ে দিল্লির ঊষর রুক্ষ প্রান্তরে যাব বটে, কিন্তু কি পাবো সেখানে? জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হবে। মনে মনে যে এসব নেই সেই কথা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে। হরিপদ বাড়ুজ্জে এসে বললে, ভায়া দিল্লি যাচ্ছ নাকি শুনছি? হ্যাঁ, যাব ভাবছি। কবে যাবে? কাল সকালে। তারা খরচপত্র দেবে তো? না, তারা কেন দেবে? বলো কি, সব খরচ তোমাদের করতে হবে? নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে, ভাড়াটা লাগতো না? রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা। হরিপদ বাড়ুজ্জে অতিমাত্রায় বিস্মিত হয়ে বললে, কেন? ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে। আছে তো বটেই, কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে, তোমাদের নেবে কেন? তুমি যদি নেও, ভাড়া দিতেই হবে, বিনা ভাড়ায় যাওয়া চলে না। তবে আর রিজার্ভ মানে কি হলো? হরিপদ বাড়ুজ্জে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলেন। রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের, সন্দেহ নেই। ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার। এমন সময় গফুর পিয়ন এসে বললে, বাড়ুজ্জে মশাই বাড়ি আছেন? গফুর পিয়ন বড় ভালো লোক, আমাদের এখানে গফুর অনেক দিন আছে,
সকলের সঙ্গেই আত্মীয়তা ওর। বাড়িতে ডেকে ওকে জলখাবার খাওয়ায়। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তালের বড়ার সময় ছোলা গুড় আর তালের বড়া। বললাম, গফুর, গফুর কি পাকিস্তানে চলে যাবে? হ্যাঁ বাবু, আমাকে যশোরে বদলি করেছে। সত্যি গফুর, তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে। গফুর বিনীত হাসে বললে, বাবু, আমারও মনটা কি ভালো থাকবে? আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম, এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে? সকলেই দেখবে। যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে, বুঝলে না গফুর? গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে, বাবুরাজ মোটে একখানা। গফুর চিঠি দিয়েই চলে যাচ্ছিল। আমি বললাম, শোনো না, যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও, সামান্য একটু মিষ্টি মুখ। গফুর হেসে চলে গেল। তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম। কাঁচা মেলি হাতের লেখা চিঠিখানা লেখা, পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রীচরণ কমলেশ। কে চিঠি লিখেছে? খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের। এ আবার কি রকমের খাম? আজকালকার খামের মতো নয়। কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি? খুলেই ফেলা যায়। আশ্চর্য, এ কার চিঠি? চিঠিখানা এই, শ্রীচরণ কমলেশ। শ্রীচরণে বোধ দাসীকে কি একেবারেই ভুলিয়া গিয়াছেন? অনেকদিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই। আমরা কি অপরাধ করিয়াছি কি জানি? আপনি খড়ি বেড়াতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন, ভরত দাদার মুখে শুনিলাম। কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন? ইহার কারণ তো বুঝিলাম না কিছু। আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন? সেই ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ? আমি আম খাইনি কেন জানেন? তাহা বলিব। বিয়ের তরুণ ভালো ছেলি পরনে ছিল গো মশাই, তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্য আম খাইনি। অমনি মশাই রাগ হলো। কি রাগ সারা রাত্রির! জানো, এখনো আমার সেসব কথা মনে পড়লে হাসি পায়। না, এসব লিখিব না, তুমি আমার রাগ করিবে। এতদিন এখানে আসিলে না কেন? আমার উপর রাগ করিও না। তুমি এমন নির্দয়, আমার উপর মায়া হইল না? যাহা হও, তোমার উপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি। মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন, একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন। ভাবিয়া দেখুন, কতদিন আপনাকে দেখি নাই। না দেখিয়া আমার মনটার মধ্যে কিরকম হইতেছে। তুমি সেই গান গাহিয়াছিলে, বিভা দিদি গান গাইয়াছিল, সেই সব কথা মনে পড়ে আমার, আর বুক যেন ফাটিয়া যায় গো। গো, তুমি আমাকে আর দুঃখ দিও না। একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে। ও গো, তুমি একবার আসিলে আমি কত গান শোনাবো। বিভা দিদির কাছে ও কর কাকাদের বাড়ি সেজ বউয়ের কাছে আমি কত গান শিখিয়াছি, শুনবে তো? এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে, সম্মুখে রাঙা মেঘ করে, খেলা তরণী বিয়ে চলো নাহি বেলা। সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে। কিছু নাহি চাবো গো আমি তোমারও বিহনে। তোমাতে করিব বাস দীর্ঘ দিবস মাস। এইসব গান শিখিয়াছি। তুমি এলে সিলের কোঠায় দুপুরে দুজনে বসিয়া গাহিয়া শোনাবো। জানো, রানী দিদি ঠাট্টা করে বলিয়া
আমার গান গাইতে লজ্জা করে। যা হোক, এবার ঠিক গান গাইয়া শোনাবো। আমায় আর কষ্ট দিও না গো। গো, অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না। আমার প্রণাম নিও। ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা। তারিখ 22শে ফাল্গুন 1324 সন। কুলবেড়িয়া, জেলা নদিয়া। ভালো বুঝতে পারলাম না, বানান ভুল, ভাষা ভুল, ছেদ চিহ্নহীন এ চিঠিখানা কার? নিরুপমা? কে নিরুপমা? পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল। কতদিন আগেকার মিশ্রিত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিকুলে রসিকতা, নব বসন্তের পত্রশোভা, দায়িত্বহীন জীবনের নিশ্চিন্ত আরাম, মোহমদির দিগন্ত, অপরূপ মাধুরী এত কাল পরে আবার ফিরিয়ে আনলো চিঠিখানা। তবুও বুঝতে পারলাম না কারে চিঠি। গত 24 সালের চিঠি এলো 54 সালের ভাদ্র মাসে। আচ্ছা, এও কি সম্ভব? আমার এতকাল আগেকার পরলোকগত স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ 30 বছর পরে। এতকালে চিঠি কোথায় ছিল? কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ 30টি বছর? আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত। আমার ফুলশয্যার পরে নবপরিণীতা বধূর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কি রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে। এই চিঠি আসছিল গত 30 বছর ধরে। কত ঘটনা ঘটে গেল এই 30 বছরে, আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্যে দিয়ে, কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে এই চিঠিখানা আসছিল। 30 বছর পরে এই চিঠি পেয়ে লাভ কি আমার? চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে। দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলে কোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধূ আজও আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে। চতুর্দশ বর্ষিয়া দেশে অবস্থিতা সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না। আজ হঠাৎ অতি আশ্চর্য রূপে স্পষ্ট হয়ে উঠল। আমার স্ত্রী ঘরে ঢুকে বললে, পিয়ন এলো দেখলাম। হ্যাঁ গো, কার চিঠি এলো গো? অমন করে বসে আছো কেন? চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি, পিয়ন কই, চিঠি কিছু আসেনি। হো, ও সই দিতে নিয়ে এসেছিল। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর? 28-29 বছর খুব হবে। বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা? বছরখানেক কি 1.5 বছর হবে। শেষ হলো আজকের গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প চিঠি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানাতে থাকুন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।